আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। দুর্নীতিতে অভিযুক্ত প্রতিষ্ঠানের সঙ্গে মামদানি প্রশাসনের 20 কোটি ডলারের চুক্তি নিয়ে বিতর্ক। সেবা অব্যাহত রাখতে এই চুক্তি বলছে সিটি অফিস। যুক্তরাষ্ট্রের H1 ভিসার জন্য $1 লাখ ফি আইনসম্মত নয় বলছে ফেডারেল আদালত। কংগ্রেসের অনুমোদন ছাড়া কর আরোপ করতে পারেন না মন্তব্য। 50,000 নিউ ইয়র্কবাসীর জন্য বিশ্বকাপ ফুটবল ফাইনাল বিনামূল্যে দেখার আয়োজন করবে নিউ ইয়র্ক প্রশাসন। টিকিট বিতরণ করা হবে লটারির মাধ্যমে। এবং নাগরিকত্বের জন্য 10 বছরের কঠিন নিয়মই বহাল রাখল পর্তুগাল। স্বপ্ন আর অনিশ্চয়তার দোলাচলে অভিবাসীরা। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ, আর শুরুতেই ইউএসএ সংবাদ। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত প্রতিষ্ঠানের সঙ্গে 20 কোটি ডলারের চুক্তি করে বিতর্কের মুখে পড়েছে মামদানি প্রশাসন। ব্রুকলিন ভিত্তিক প্রতিষ্ঠান BHRAGS হোম কেয়ার গৃহহীনদের জন্য আশ্রয়কেন্দ্র পরিচালনা এবং সামাজিক সেবা প্রদানে দীর্ঘদিন নিউ ইয়র্ক সিটির সঙ্গে কাজ করছে। তবে বিতর্কের কারণ, কয়েক মাস আগে প্রতিষ্ঠানের 2 সাবেক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ফেডারেল আদালতে ঘুষ, দুর্নীতি এবং তহবিল আত্মসাতের অভিযোগ আনা হয়। ডেস্ক রিপোর্ট। ব্রুকলিন ভিত্তিক প্রতিষ্ঠান BHRAGS হোম কেয়ার গৃহহীনদের জন্য আশ্রয়কেন্দ্র পরিচালনা এবং সামাজিক সেবা প্রদানে দীর্ঘদিন ধরে কাজ করছে নিউ ইয়র্ক সিটির সঙ্গে। সম্প্রতি প্রতিষ্ঠানটি সিটি প্রশাসনের সঙ্গে 2টি বড় চুক্তি করেছে। এর মধ্যে রয়েছে গৃহহীন প্রাপ্তবয়স্কদের আশ্রয় সেবা পরিচালনার জন্য $136 মিলিয়ন এবং হোটেল ভিত্তিক সামাজিক সেবা কার্যক্রমের জন্য আরও প্রায় $50 মিলিয়ন। তবে এই চুক্তি নিয়ে মামদানি প্রশাসন পড়েছে সমালোচনার মুখে। এই বিতর্কের কারণ, মাত্র কয়েক মাস আগে প্রতিষ্ঠানের 2 সাবেক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ফেডারেল আদালতে ঘুষ, দুর্নীতি এবং তহবিল আত্মসাতের অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয়, তারা সরকারি অর্থের অপব্যবহার এবং ব্যক্তিগত সুবিধা গ্রহণের সঙ্গে জড়িত ছিলেন। যদিও অভিযুক্তরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। নিউ ইয়র্ক পোস্ট তার প্রতিবেদনে উল্লেখ করেছে, এমন গুরুতর অভিযোগের পরও কিভাবে একটি প্রতিষ্ঠান আবারও শত শত মিলিয়ন ডলারের সরকারি চুক্তি পেতে পারে। বিরোধীরা বলছেন, এতে সরকারি অর্থ ব্যবস্থাপনা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রতিবেদনে জানানো হয়, নিউ ইয়র্ক সিটির সামাজিক সেবা বিভাগ বলছে, প্রতিষ্ঠানটির বর্তমান কার্যক্রম বন্ধ করে দিলে হাজার হাজার গৃহহীন মানুষের সেবায় বিঘ্ন ঘটতে পারে। তাই সেবা অব্যাহত রাখার স্বার্থে চুক্তিগুলো বহাল রাখা হলেও প্রতিষ্ঠানটির কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একজন স্বাধীন মনিটর নিয়োগ করা হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা H1 ভিসার জন্য আরোপিত $1 লাখ ফি আইনসম্মত নয় বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। আদালত বলেছে, এই ফি মূলত একটি কর হিসেবে বিবেচিত হয়, আর কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট এককভাবে এমন কর আরোপ করতে পারেন না। জানাচ্ছেন সুব্রত চৌধুরী। বোস্টনে অবস্থিত ফেডারেল আদালতের বিচারক সরোকিন তানরাই বলেন, ট্রাম্প প্রশাসন নির্বাহী ক্ষমতার সীমা অতিক্রম করেছে এবং প্রশাসনিক আইন লঙ্ঘন করে এই ফি চালু করেছিল। 2025 সালে ঘোষিত এই নীতির আওতায় নতুন H1 ভিসার জন্য নিয়োগকর্তাদের $1 লাখ অতিরিক্ত ফি দিতে হতো, যা পূর্বের খরচের তুলনায় বহুগুণ বেশি ছিল। 20টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল এই নীতির বিরুদ্ধে মামলা করেন, যুক্তি দেন যে এটি হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং প্রযুক্তি খাতের জন্য প্রয়োজনীয় দক্ষ বিদেশি কর্মী নিয়োগে বড় বাধার সৃষ্টি করেছে।
আদালতের রায়ের ফলে আপাতত এই ফি বাতিল হয়ে গেছে, তবে ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে। H-1B ভিসা কর্মসূচি যুক্তরাষ্ট্রে উচ্চ দক্ষতা সম্পন্ন বিদেশি পেশাজীবীদের বিশেষ করে প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও গবেষণা খাতে কাজ করার সুযোগ দেয়। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা। সতর্ক না হলে ইসরায়েল একা হয়ে যাবে, বেনিয়ামিন নেতানিয়াহুকে এমন সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে তিনি উভয় পক্ষকে হামলা বন্ধ রাখার আহ্বান জানান। ট্রাম্প বলেন, শান্তি আলোচনার পথে কোনো পক্ষের অজ্ঞতা বা বোকামি যেন বাধা হয়ে না দাঁড়ায়। তবে ইসরায়েলের রাষ্ট্রদূত ইঙ্গিত দিয়েছেন যে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে মতপার্থক্য থাকলেও দুই দেশের সম্পর্ক এখনও দৃঢ় রয়েছে। 19শে জুলাই সেন্ট্রাল পার্কে ফিফা বিশ্বকাপ 2026 ফাইনাল বিনামূল্যে দেখার একটি আয়োজন করার ঘোষণা দিয়েছে নিউ ইয়র্ক প্রশাসন। অনুষ্ঠানটি হবে বিশ্বের অন্যতম বৃহত্তম বিনামূল্যের ফিফা বিশ্বকাপ 2026 দেখার আয়োজন। এর টিকিট গ্লোবাল সিটিজেন লটারি পদ্ধতির মাধ্যমে বিতরণ করবে। লটারিটি 16 জুলাই পর্যন্ত খোলা থাকবে। কর্মসূচির মধ্যে থাকবে যুব ক্লিনিক, কমিউনিটি টুর্নামেন্ট এবং ওপেন প্লে সেশন। গভর্নর ক্যাথি হকুল ও সিটি মেয়র জোহরান মামদানি যৌথ সংবাদ সম্মেলনে এসব জানান। City will host a free watch party for 50,000 New Yorkers on the Great Lawn. The most iconic match of the most iconic tournament in the world deserves to be watched in the most iconic park in the world with the most iconic skyline as its backdrop. চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। নিউ ইয়র্কে বাস্কেটবল খেলা দেখতে গিয়ে দর্শকদের একাংশের দুয়োধ্বনির মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে মাঠে বসে NBA ফাইনালের ম্যাচ দেখতে যান তিনি। প্রেসিডেন্টের নিরাপত্তা কড়াকড়ির জন্য ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে আসা দর্শকরা ভোগান্তিতে পড়েন। ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় বড় পর্দায় ট্রাম্পের ছবি ভেসে উঠলে দর্শকদের জোরালো দুয়োধ্বনি শোনা যায়। এ সময় কিছু দর্শক তাকে সমর্থন জানিয়ে করতালিও দেন। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় স্টেট সিনেটর হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান অ্যাটর্নি হাসিব ফাতমি। ডিস্ট্রিক্ট 18-এর সিনেটর টেরেন্স এভারিট পদত্যাগ করার পর ডেমোক্রেটিক পার্টির নীতি নির্ধারকরা তাকে এই অন্তর্বর্তী সময়ের জন্য মনোনয়ন দিয়েছেন। এর ফলে 3রা নভেম্বরের নির্বাচনে এই আসনে হাসিব ফাতমির জয়ের পথ আরও সুগম হলো বলে মনে করেন স্থানীয় ভোটাররা। 38 বছর বয়সী হাসিবের বাড়ি নোয়াখালী, তার পরিবার 1973 সালে যুক্তরাষ্ট্রে যায়। বিশ্বকাপ ফুটবল আয়োজন ঘিরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সির সব প্রস্তুতি শেষ। 14 জুলাই ব্রাজিল মরক্কো ম্যাচ দিয়ে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মাঠে গড়াবে বিশ্বকাপ। আর 19শে জুলাই গ্র্যান্ড ফিনালে ছাড়াও ব্রাজিল, জার্মানি ও ইংল্যান্ডের মতো জনপ্রিয় দলগুলোর ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে এই ভেন্যু। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে সেই খবর জানাচ্ছেন সৌমিক আহমেদ। নিউ জার্সির এই স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং আগামী 13 জুন প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে এবং অবশ্যই সেটা ব্রাজিলের ম্যাচ দিয়ে, ব্রাজিল মরক্কোর ম্যাচ দিয়ে শুরু হবে এই স্টেডিয়ামে বিশ্বকাপের যাত্রা। এরপর 16 জুন অনুষ্ঠিত হবে ফ্রান্স এবং সেনেগালের খেলা। এরপর নরওয়ে এবং সেনেগালের খেলা অনুষ্ঠিত হবে 22 জুন। তারপর ইকুয়েডর এবং জার্মানি আরও একটি হেভিওয়েট লড়াই হবে 25 জুন। এরপর পানামা ইংল্যান্ডের ম্যাচটি হবে 27 জুন। এগুলো হচ্ছে গ্রুপ পর্বের যে খেলাগুলো এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেগুলো। এছাড়াও রাউন্ড অফ 32-র একটি ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে এবং রাউন্ড অফ 16-এর আরও একটি ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে। আর এছাড়া 19 জুলাইয়ের সেই ফাইনাল তো রয়েছেই। এই স্টেডিয়ামটা নিউ জার্সির একদম শুরুতে এবং নিউ ইয়র্কের একদম কাছে, যে কারণে দুই স্টেটের মানুষই এখানে খেলা উপভোগ করতে পারবেন এবং সেই লড়াইয়ের জন্য ইতিমধ্যে ফুটবল প্রেমীরা ব্যস্ত হয়ে উঠেছেন। যদিও টিকিটের যে প্রাইস সেটি নিয়ে অনেকের মধ্যে একটু ক্ষোভ রয়েছে যে টিকিটের প্রাইস অনেক বেশি। যদিও নিউ ইয়র্ক সিটির পক্ষ থেকে টিকিটের প্রাইসের
কমানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, বিশেষ কিছু টিকিটও দেওয়া হয়েছে। এ ধরনের নানা উদ্যোগ কিন্তু ওয়ার্ল্ড কাপ নিয়ে আছে। এছাড়া নিউ ইয়র্কের ভেতরে কিংবা নিউ জার্সির ভেতরে কিন্তু বড় পর্দায় খেলা দেখানো হবে। বিশ্বকাপ পরিচালনাকারী ১৭০ জন রেফারি ও সহকারী রেফারি সহ ম্যাচ অফিসিয়ালদের অভ্যর্থনা জানিয়েছে ফিফা। টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও ম্যাচ কর্মকর্তা ফ্লোরিডার মায়ামিতে সেমিনারে অংশ নিলে তাদের স্বাগত জানান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে মার্কিন প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞা দেশের তালিকায় থাকায় যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি সোমালিয়ার রেফারি ওমর আরতান। ফিফার বিশ্বকাপ খেলা পরিচালনাকারী তালিকাভুক্ত রেফারিদের মধ্যে অন্যতম আলোচিত আরতান। ২০২৫ সালে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের বর্ষসেরা পুরুষ রেফারি হন তিনি। চিটাগং অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকার বিরুদ্ধে চলা প্রোপাগান্ডা ও মামলার প্রকৃত সত্য তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। সংবাদ সম্মেলনে ছিলেন সংগঠনের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এবং প্রাক্তন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ। নেতারা জানান, নির্বাচনে পরাজিত একটি পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে। এছাড়া গত ১৯ ফেব্রুয়ারি ভবনের তালা ভেঙে অবৈধ অনুপ্রবেশের দায়ে অপরাধীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হলে কয়েকজন গ্রেফতার হন। অতীতে যারা সংগঠনের $১,০০০ আত্মসাৎ করেছে তাদের বিচারের মুখোমুখি করা হবে। এবারে অন্যান্য সংবাদ। ইউরোপের পশ্চিম প্রান্তের দেশ পর্তুগাল বছরের পর বছর ধরে অভিবাসীর কাছে পরিচিত ছিল এক টুকরো আশার আলো হিসেবে। সম্প্রতি নানা জল্পনা কল্পনা, বিতর্ক আর আইনি মারপ্যাচের পর নাগরিকত্ব আইন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল দেশটি। নাগরিকত্বের জন্য সেই ১০ বছরের কঠিন নিয়মই বহাল থাকছে, এমন সিদ্ধান্তে লিসবনের আলো ঝলমলে রাস্তা থেকে শুরু করে পোর্তোর অলিগলিতে নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা। পর্তুগাল প্রতিনিধি হাফিজ আল আসাদ জানাচ্ছেন অভিবাসীদের হৃদয় ভাঙা গল্প। নতুন দেশ আর বুক ভরা স্বপ্ন নিয়ে চেনা পরিজন ছেড়ে অজানা এক দিগন্তে পাড়ি জমিয়েছেন লাখো অভিবাসী। পর্তুগালের অর্থনীতিকে সচল রাখতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এই অভিবাসীরা। কেউ বা রেস্তোরাঁয়, কেউ বা কনস্ট্রাকশনে, কেউ বা রোদ বৃষ্টি মাথায় নিয়ে দূর মাঠে কৃষিকাজের ব্যস্ত। কিন্তু অভিবাসী আইনের দীর্ঘসূত্রতায় তাদের মনে করিয়ে দেয়, এত কিছু দেওয়ার পরেও এই মাটির পূর্ণাঙ্গ অংশ হতে পারেনি অভিবাসীরা। লিসবনের রেস্তোরাঁয় কর্মরত এসব অভিবাসী যুবকের চোখে চোখ রাখলেই দেখা যায় বুক ভরা ক্লান্তি আর চাপাহাকার, উদ্বেগ, নীরবতা, অনিশ্চিত ভবিষ্যতের সংখ্যা তাদের চোখে মুখে। আইনের 10 বছর বেড়াজাল শুধু কাগজপত্রের ফাইলেই আটকে নেই, এটি আঘাত করেছে মানুষের অনুভূতিতেও। বৈধ কাগজপত্রের জটিলতায় আটকে থেকে অনেকেই বছরের পর বছর ধরে দেশে থাকা বৃদ্ধ মা বাবার কাছেও যেতে পারছেন না। কেউ বা আবার শেষবারের মতো প্রিয়জনের মুখটিও দেখতে পাননি। অতীত এই ধরনের বিভিন্ন মেয়াদের নাগরিকত্ব আইন ছিল, এটা চেঞ্জ হয়েছে, হইতে হইতে 5 বছরে এসে পৌঁছেছে। আমরা আশা করতে পারি যে ভবিষ্যতে বামপন্থী কোনো সরকার আসলে এবং তাদের যদি আবার অভিবাসন দরকার হয়, আবার এটা চেঞ্জ হতেই পারে। শেষ পর্যন্ত রাষ্ট্রপতির মাধ্যমে যে সাইনটা হয়েছে 5 বছরের নাগরিকত্ব আইন 10 বছরে চলে গেছে, এর জন্য আমরা যারা পর্তুগাল প্রবাসী আছি আমাদের অনেক হতাশাজনক। ফোনের ওপাশ থেকে আসা মায়ের কান্না, সন্তানের আকুতি কিংবা উৎসব আনন্দ সবকিছু বিসর্জন দিয়েছেন স্থায়ী ঠিকানার আশায়। 10 বছরের আইনটি যখন বহাল থাকে তখনই অভিবাসীদের মনে প্রশ্ন জাগে, আর কতদিন? আমরা সরকারের কাছে ওটা আকুল আবেদন যে অতীতে যেভাবে ছিল আইনটা 5 বছরের, আমরা চাই যে শীঘ্রই ও আইনটা যেন 5 বছরে ফিরে আসুক। সাধারণ পর্তুগিজ নাগরিকরা সবসময় অভিবাসীদের প্রতি সহনশীল, আর অভিবাসীরাও চান শ্রম, কর এবং মেধার সঠিক মূল্যায়ন। আইন দৃশ্য গতিতে চললেও হাজার হাজার অভিবাসীর বুক ভরা স্বপ্ন আর দীর্ঘশ্বাস যেন আইনের এই ফাইলে চাপা না পড়ে। পর্তুগালে বসবাস করা লাখো ভিনদেশী মানুষের একটাই আকুতি। নতুন দেশ, নতুন শহর, বুক ভরা স্বপ্ন নিয়ে হাজার মাইল দূরে পাড়ি জমেছেন এই অভিবাসীরা। তারা এখনো বিশ্বাস করে নতুন দিগন্তে উদিত হবে নতুন সূর্য, কেটে যাবে সকল অন্ধকার। পর্তুগালের লিসবন থেকে হাফিজ আল আসাদ, চ্যানেল আই। আঞ্চলিক উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীর কাছে মার্কিন সেনাবাহিনীর একটি AH-64 অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। পাইলটদের উদ্ধার করা হয়েছে এবং দুজনই ভালো আছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের কথা বলেন ট্রাম্প। এদিকে ইরানের সতর্কতার একদিন পরই আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ লেবাননের উপকূলীয় শহর টায়ারের একটি আবাসিক এলাকায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। ক্যারিবিয়ান সাগরের দ্বীপরাষ্ট্র কিউবার উত্তর পশ্চিম উপকূলে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে এটির মাত্রা ছিল 6.1। ভূকম্পনবিদদের মতে এই অঞ্চলে গত প্রায় 150 বছরের ইতিহাসে এটি সবচেয়ে তীব্র ও শক্তিশালী ভূমিকম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূপৃষ্ঠের প্রায় 26 কিলোমিটার গভীরে এর উৎপত্তি। এর কেন্দ্রস্থল ছিল পশ্চিম কিউবার অন্তর্গত মান্তুয়া শহর থেকে উত্তর পশ্চিম দিকে প্রায় 104 কিলোমিটার দূরে। কিউবা ছাড়িয়ে মেক্সিকো ও ফ্লোরিডার কিছু অংশেও কম্পন অনুভূত হয়। ভূমধ্যসাগরে মাল্টা উপকূলে প্রায় 60 জন অভিবাসন প্রত্যাশীবাহী একটি নৌকাডুবির ঘটনায় 10 জনের মরদেহ উদ্ধার করেছে ইতালির কোস্ট গার্ড। তারা জানিয়েছে, রোববার লিবিয়া থেকে রওনা হওয়া নৌকাটি মাল্টা থেকে প্রায় 83 কিলোমিটার দক্ষিণ পূর্বে গিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর ভূমধ্যসাগর থেকে একটি মাছ ধরার নৌকা প্রথমে 44 জনকে জীবিত উদ্ধার করে। পরে ইতালির কোস্টগার্ডের একটি টহল জাহাজ তল্লাশি চালিয়ে 10 জনের মরদেহ উদ্ধার করে। মাল্টা কর্তৃপক্ষের সমন্বয়ে ওই এলাকায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। সৌদি আরবের মক্কায় হাজিদের সেবার মান উন্নয়ন নিয়ে এক পর্যালোচনা সেমিনার হয়েছে। অতিথি গ্রুপের উদ্যোগে এই আয়োজনে হজ ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা ও সেবার মান উন্নয়নের রূপরেখা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন সাইফুল ইসলাম সোহেল। হাজি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন হজ এজেন্সির প্রতিনিধিরা অংশ নেন অনুষ্ঠানে। বক্তারা অতিথি গ্রুপের উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রথমবারের মতো আয়োজিত এই ওভারভিউ প্রোগ্রাম সৌদি আরবে বাংলাদেশের ব্যবসায়িক ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে এবং হজ ওমরা ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। ইতালির পার্কগুলোতে এখন চলছে উৎসবের আমেজ। প্রবাসী বাংলাদেশি, স্থানীয় ও ট্যুরিস্টরা সবাই মিলে উপভোগ করছেন বিভিন্ন মেলা, গান, কনসার্ট। বিশেষ করে বাঙালি স্টলগুলোর মুখরোচক খাবার পুরো আয়োজনকে জমজমাট করে তুলেছে। প্রবাসী বাঙালিদের মিলন মেলার পাশাপাশি স্থানীয় ইতালিয়ানদের কাছেও বাংলাদেশি সংস্কৃতি ও খাবার তুলে ধরার চমৎকার সুযোগ সৃষ্টি হয়েছে। ইতালির এই মেলাগুলোতে শুধু যে খাবার আর গান বাজনা হয় তা নয়, ইতালিয়ান কারিগরদের নিজেদের হাতে তৈরি নানা ধরনের তৈজসপত্র, শিল্পীর আঁকা ছবি সহ বিভিন্ন জিনিসের স্টল বসে। আর মেলা মানেই বাচ্চাদের জন্য এক আনন্দের উৎসব, আর পার্কের খোলা পরিবেশে সেই আনন্দ যেন দ্বিগুণ হয়ে যায়। পবিত্র মক্কা নগরীতে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের হাজিদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মানবিক সংগঠন নবযাত্রা ফাউন্ডেশন। প্রতি বছরের ধারাবাহিকতায় এবছর সংগঠনটির উদ্যোগে খাদ্য বিতরণ কর্মসূচি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে। নবযাত্রা ফাউন্ডেশনের এই উদ্যোগ আয়োজিত মানবিক কার্যক্রমে অংশ নেন বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক MY আলাউদ্দিন, মক্কার ব্যবসায়ী খোকন ভুইয়া, সাংবাদিক সাজিদুল ইসলাম, ব্যবসায়ী কাউসার আহমেদ, নবযাত্রা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন। হাজিদের সেবার পাশাপাশি বাংলাদেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সরকার ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিত্তবান প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দুর্নীতিতে অভিযুক্ত প্রতিষ্ঠানের সঙ্গে মামদানি প্রশাসনের 20 কোটি ডলারের চুক্তি নিয়ে বিতর্ক। সেবা অব্যাহত রাখতে এই চুক্তি বলছে সিটি অফিস। যুক্তরাষ্ট্রের H-1 ভিসার জন্য $1,00,000 ফি আইনসম্মত নয় বলছে ফেডারেল আদালত। কংগ্রেসের অনুমোদন ছাড়া কর আরোপ করতে পারেন না মন্তব্য। 50,000 নিউ ইয়র্কবাসীর জন্য বিশ্বকাপ ফুটবল ফাইনাল বিনামূল্যে দেখার আয়োজন করবে নিউ ইয়র্ক প্রশাসন। টিকিট বিতরণ করা হবে লটারির মাধ্যমে। এবং নাগরিকত্বের জন্য 10 বছরের কঠিন নিয়মই বহাল রাখল পর্তুগাল। স্বপ্ন আর অনিশ্চয়তার দোলাচলে অভিবাসীরা।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো মে মাসেও টিআরপি টপার অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাবে চ্যানেল আইয়ের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। এই ছিল আমাদের এখনকার প্রবাস সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।